হুম, আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফাহাদ খান। আমি বর্তমানে ফেজি রেসিডেন্ট হিসাবে অর্থোপেডিক সার্জারিতে নিটোরে আছি। আর আমি গত সেপ্টেম্বর 24-এ আমি এমআরসিএস পার্টে পাশ করলাম। আজকে আমি জাস্ট আপনাদের সাথে গত সেপ্টেম্বর 24-এ কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেগুলো থেকে বারবার কোশ্চেন আসে ওই কোশ্চেন গুলো নিয়ে আমি কথা বলবো। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো। জি জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমি আচ্ছা, কোশ্চেন গুলো শুরু করি। আর আমি ট্রেনিং অবস্থায় কিভাবে পড়াশোনা করছি কিভাবে পড়াশোনা করলে আসলে ইজিলি পাস করা পসিবল, আমি সে ব্যাপারে একটু কথা বলবো কোশ্চেন গুলো শেষ করে। আর আমি আজকে যে কোশ্চেন গুলো নিয়ে কথা বলবো সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক এবং বারবার প্রতি ডাইটে এই টপিক থেকে কোশ্চেন গুলো থাকে। আমরা শুরু করি। First, এক নম্বর question. A 25-year-old motorcyclist involved in a road traffic accident and fractured his temporal bone, completely dissecting the facial nerve just distal to the genicular ganglion. Which function of this nerve spares? এখন এখানে ফেসিয়াল নার্ভের একটা কোশ্চেন। ফেসিয়াল নার্ভ মোস্ট একটা ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে বারবার কোশ্চেন আসে, প্রতি ডাইটে কোশ্চেন থাকে। তো এখানে অপশন আছে লেক্রিমেশন, স্যালাইভেশন ফ্রম দা সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড, সেন্সেশন টু দা অ্যান্টেরিয়র টাং এবং স্মাইল এবং টেস্ট। এখানে কোশ্চেনটা যেটা বলছে আমাদের ডিস্টাল টু দা জেনিকুলেট গ্যাংলিয়ন, ওখানে আমাদের ট্রান্সেকশন হয়েছে। এখন আমাদের কোন ফাংশনটা, ফেসিয়াল নার্ভের কোন ফাংশনটা আমাদের ইনটেক্ট থাকে, অ্যান্সারটা হবে লেক্রিমেশন। এখন কিভাবে হয়েছে আসলে এটা, যদি আমরা দেখি, আমাদের ফার্স্ট অফ অল যদি যে কোন এমআরসিএস পার্টে পাস করার জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। কনসেপ্ট ক্লিয়ার করে যদি পড়াশোনা করি তাহলে আমাদের খুবই ইজিলি পাস করা পসিবল। এখন দেখেন আমাদের ফেসিয়াল নার্ভের পাথওয়ে কোর্স এবং ফাংশন, এখন কোন লোকেশনে ইনজুরি হয়, সবকিছু জানতে হবে আমাদেরকে। তো আমরা শুরু করি। দেখেন, ফেসিয়াল নার্ভটা আমাদের পন্টো মিডুলারি জাংশন থেকে অ্যারাইজ হয়ে ইন্টারনাল অ্যাকুস্টিক মিডিয়াস দিয়ে মিডলিয়ার ক্যাভিটিতে প্রবেশ করে তিনটা ব্রাঞ্চ দেয়। দেখেন, এই যে একটা এসছে, এটা গেট পেট্রোসাল নার্ভ দেয়, আর একটা নার্ভ স্টিবিডিয়াস আর করা টেম্পিনিক নার্ভ। এখন আর তারপরে স্টেলার মিস্টেড ফোরামিন দিয়ে বের হয়ে আমাদের টার্মিনাল পাঁচটা ব্রাঞ্চ দেয়: টেম্পোরাল ব্রাঞ্চ, জাইগোমেটিক, বাক্যাল, ম্যান্ডিবুলার এবং সার্ভাইকাল। এখন গেটার পেট্রোসাল নার্ভ, এটা আমাদের সাপ্লাইতে লেক্রিমাল গ্ল্যান্ডে। তো দেখে আমি দেখাই দিচ্ছি এটা। এই যে লেক্রিমাল গ্ল্যান্ড সাপ্লাইতে আমরা লেক্রিমেশন হেল্প করে। এই যে আমাদের এই গেটার পেট্রোসাল নার্ভ, তারপর নার্ভ স্টিবিডিয়াস, এই যে এটা আমাদেরকে সাপ্লাই দিয়ে টাঙ্গে দেয় সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড এবং সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডকে। টাঙ্গে আমাদের অ্যান্টিটুডাল টেস্ট সেন্সেশন দেয় আমাদের সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড এবং সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড থেকে স্যালিভেশনে হেল্প করে। এই যে দেখেন এটা, সরি, এটা হচ্ছে কডা টিম্পানিক নার্ভটা আমাদের সাপ্লাই দিচ্ছে টাঙ্গের অ্যান্টিটুডালকে এবং সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডকে দেয়, সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডকে দেয়। আর দেন আমাদের স্ট্রোমেস্টাল ফোরামন থেকে বের হয়ে আমাদের টার্মিনালি পাঁচটা ব্রাঞ্চ দেয়: একটা টেম্পোরাল ব্রাঞ্চ, একটা জাইগোমেটিক ব্রাঞ্চ, একটা হচ্ছে বাক্কাল ব্রাঞ্চ, একটা হচ্ছে ম্যান্ডিবুলার ব্রাঞ্চ, একটা সার্ভাইকাল ব্রাঞ্চ। এখন দেখেন এই টার্মিনাল ব্রাঞ্চ গুলো আমাদের ফেসিয়াল এক্সপ্রেশন হেল্প করে। আর আমাদের যে কডা টিম্পানিক নার্ভ, এগুলো আমাদেরকে স্যালিভেশন এবং টাঙ্গের টেস্ট সেন্সেশন এন্ডেড টু হার্ট এটাকে হেল্প করে। আর আমাদের নার্ভ টু স্টিবিডিয়াস আছে, স্টিবিডিয়াস রিফ্লেক্স ওটাতে হেল্প করে। আর আমাদের যে গেটার পেট্রোসাল নার্ভ, এটা আমাদের হচ্ছে কি লেক্রিমাল গ্ল্যান্ডে সাপ্লাই দেয় এবং কি আমাদের লেক্রিমেশনে হেল্প করে। এখন দেখেন আমাদের এই যে পাশের যে পিকচারটা আছে, ওটাতে দেখেন আমাদের কোন কোন লোকেশনে আমাদের ফেসিয়াল নার্ভ ইনজুরি হলে আমাদের কি কি প্রবলেম হয় সেটা আমি দেখাইছি। আপনি দেখেন, যদি দেখেন ইন্টারনাল অডিটরি মিডিয়াস, এই মিডিয়াসের যদি আমাদের ইনজুরি হয় তাহলে আমাদের কি কি লস হয়, আমাদের কি কি ফাংশন লস হয়: লস অফ লেক্রিমেশন, লস অফ স্টিবিডিয়াল রিফ্লেক্স, লস অফ টেস্ট ফ্রম অ্যান্টিটুডাল অফ দ্য টাং, এবার ল্যাক অফ সেলিভেশন এবং প্যারালাইসিস অফ দ্য মাসেল
অফ দ্য ফেসিয়াল এক্সপ্রেশন, এটা যদি আমাদের ইন্টারনাল অডিটরি নিউট আছে, তার সবগুলো ফাংশন নষ্ট হবে। আর যদি দেখেন ডিস্টাল টু দা জেনিকুলেট গ্যাংলিয়ন যদি আমাদের ফাংশন লস হয়, যদি ইনজুরি হয়, তাহলে আমাদের দেখেন আমাদের লেক্রিমোশনে কোনো প্রবলেম হয় না, কিন্তু আমাদের দেখেন আমাদের লস অফ স্টিবিটাল রিফ্লেক্সটা লস হয়, লস অফ টেস্ট সেন্সেশনটা আমাদের অ্যান্টিটিউডার অফ দ্য টাঙ্গের টেস্ট সেন্সেশনটা লস হবে, ল্যাক অফ সিলেবেশন হবে না, এবং কি প্যারালাইসিস অফ দ্য মাসল অফ ফেসিয়াল এক্সপ্রেশন এটা লস হবে। আর যদি দেখেন যদি আমাদের ইনজুরিটা যদি নাপটো স্টিবিডি আছে, তাহলে আমাদের 3 4 5 ফাংশনাল লস হবে, যেমন লস অফ টেস্ট সেন্সেশনটা লস হবে, ল্যাক অফ সেলিব্রেশন এবং প্যারালাইসিস অফ দ্য মাসল অফ দ্য ফেসিয়াল এক্সপ্রেশন। আর যদি আমাদের স্টেলোমেস্টেড ফোরামেনে এখানে যদি ড্যামেজ হয় আমাদের নাপটা, তাহলে আমাদের লস হবে অনলি 5, প্যারালাইসিস অফ দ্য মাসল অফ দ্য ফেসিয়াল এক্সপ্রেশন। তাহলে আমাদের কোশ্চেনটা ছিল যে ডিস্ট্রিবিউট। আমাদের কোশ্চেনটা ছিল তাহলে কি, আহ, এই দেখেন আমাদের কোশ্চেনটা ছিল তাহলে ফেসিয়াল নার্ভের ডিস্টালি জেনিকুলার গ্যাংলিয়ন যদি আমাদের ট্রান্সেক্টেড হয়, তাহলে আমাদের লেক্টিভেশনটা আমাদের ইনটেক থাকবে, লেক্টিভেশন কোনো প্রবলেম থাকবে না। আমাদের সেকেন্ড কোশ্চেন দেখেন, দেখেন এটাও কিন্তু আমাদের ফেসিয়াল নার্ভ থেকে কোশ্চেন আসছে। দেখেন হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ব্রাঞ্চ অফ এ ফেসিয়াল নার্ভ। দেখেন আমাদের যদি আমরা আগের কোশ্চেনটা যদি একটু দেখি আমরা, হুম, যদি আমরা এই কোশ্চেনটা যদি দেখি আমরা, দেখেন এখানে কি বলছে, আমাদের যদি আমাদের ফেসিয়াল নার্ভের যে ব্রাঞ্চ গুলো যদি আমাদের মনে থাকে, দেখেন আমাদের ফেসিয়াল নার্ভের ব্রাঞ্চ কয়টা, দেখেন এই যে আহ, এই যে ইন্টারনাল অ্যাকুস্টিক মিডিয়াস থেকে মিডল ইয়ার ক্যাভিটি প্রবেশের তিনটা ব্রাঞ্চ দেখ, গ্রেটার পেট্রোসাল নার্ভ, একটা হচ্ছে গ্রেটার পেট্রোসাল নার্ভ, আর একটা হচ্ছে নার্ভ স্টিবিডিয়াস, আর হচ্ছে কডা টিম্পানিক নার্ভ। করাটিম্পিনিক নাম দেয়। তারপর দেখেন যখন স্টেলোমেস্টিক ফোরামেনটা পাস করে, তখন আমাদের তিনটা ব্রাঞ্চ দেয়, একটা পোস্টো অরিকুলার, ডাইগেস্টিক, স্টেলো হাইওয়েড নার্ভ। আর যখন টার্মিনাল ব্রাঞ্চ দেয় ওই তিনটা পেরিয়ড গ্ল্যান্ড, টেম্পোরাল, জাইগোমেটিক, বাক্কাল, আর মার্জিনাল ম্যান্ডিবুলার, আর সার্ভাইকাল। তাহলে আমাদের দেখেন এখান থেকে কিন্তু দুইটা কোশ্চেন আসছে আমাদের, গত সেপ্টেম্বর 24 ডাইটে আসছে। তাহলে আমাদের দেখেন অ্যান্সারটা কি হবে, তাহলে আমাদের ম্যাক্সিলারি নার্ভ হবে, কারণ ম্যাক্সিলারি কোনো ব্রাঞ্চ নাই ফেসিয়াল নার্ভে। তারপর দেখেন 3 নাম্বার কোশ্চেন, হোয়াট ইজ দ্য প্যারাসিম্পেথেটিক নিউক্লিয়াস রেসপন্সিবল ফর দ্য লেক্রিমাল গ্ল্যান্ড। এখানে অপশন আছে, এখন প্যারাসিম্পেথেটিক নিউক্লিয়াস রেসপন্সিবল ফর দ্য লেক্রিমাল গ্ল্যান্ড, লেক্রিমাল গ্ল্যান্ডের জন্য আমাদের কোন প্যারাসিম্পেথেটিক নিউক্লিয়াসটা রেসপন্সিবল। এইটা এই অ্যান্সারটা করার আগে আপনাদেরকে এই ডায়াগ্রামটা একটু দেখতে হবে। দেখেন এখানে আপনাকে একটু দেখাই দিচ্ছি এটা। এই দেখেন আমাদের লেক্রিমাল গ্ল্যান্ড, এই লেক্রিমাল গ্ল্যান্ডটা আমাদের এই যে প্যারাসিম্পেথেটিক নিউক্লিয়াসটা হচ্ছে এই যে সুপিরিয়র সেলিব্রেটরি নিউক্লিয়াস। এবং দেখেন যদি আমাদের কোশ্চেন এবার ছিল লেক্রিমাল গ্ল্যান্ডের, আবার নেক্সট ডেটে আমাদের এই কোশ্চেনটা আসতে পারে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড, দেন সাব সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড এবং সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড। এটা দিয়েও আসতে পারে, বলতে পারে এসে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড অর সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডের প্যারাসিম্পেথেটিক নিউক্লিয়াস কোনটা, তাহলে কি সুপিরিয়র সেলিব্রেটরি নিউক্লিয়াস। দেন আপনার এই কোশ্চেনটাও আসতে পারে, আমি এটাও অ্যাড করে দিছি। আহ, এই যে দেখেন এখানে বলছে কি, এখানে বলছে আমাদের প্যারোটিড গ্ল্যান্ড, এই যে প্যারোটিড গ্ল্যান্ডের প্যারাসিম্পথেটিক নিউক্লিয়াস কোনটা আমাদের, এই যে
দেখা যাচ্ছে এই যে প্যারোটিড গ্ল্যান্ড, এই ইন্ট্রাসেলুলার নিউক্লিয়াস। তাহলে আমাদের দেখেন এখান থেকে কোশ্চেন তাহলে আসতে পারে তিন ভাবে আর এই দুই ভাবে আসতে পারে। আপনার এখানে আসতে পারে আমাদের লেক্রিমার গ্ল্যান্ডের প্যারাসিম্পথেটিক নিউক্লিয়াস কোনটা, সুপ্রাসেলুলার নিউক্লিয়াস। এবার সাবমেন্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডের প্যারাসিম্পথেটিক নিউক্লিয়াস কি, সুপ্রাসেলুলার নিউক্লিয়াস। বা এটাও আসতে পারে প্যারোটিড গ্ল্যান্ডের প্যারাসিম্পথেটিক নিউক্লিয়াস কোনটা, সেটা হচ্ছে ইন্ট্রাসেলুলার নিউক্লিয়াস। ঠিক আছে। আমরা তাহলে এখন নেক্সট কোশ্চেনটাতে যাই। 4 নম্বর কোশ্চেনটা দেখেন, a female post mastectomy patient present with difficulty raising her arm and a weak scapula. Which of the following is true regarding the origin of the affected nerve responsible for this presentation? এখন দেখেন এখানে অপশন আছে root of the brachial plexus, cord of the brachial plexus, anterior rami of the upper trunk, posterior division of the middle trunk, lateral cord of the brachial plexus. অ্যান্সারটা হচ্ছে root of the brachial plexus। এখন কিভাবে বোঝা, তাহলে আমাদেরকে আগে ফার্স্ট বুঝতে হবে উইং অফ স্ক্যাপুলা যে হয় এটা কোন কোন নার্ভ ড্যামেজ জন্য হয় সেটা আমাকে জানতে হবে। দেখেন এখানে আমি দুইটা ডায়াগ্রাম দিচ্ছি। দেখেন উইং অফ স্ক্যাপুলা করে আমাদের দুইটা নার্ভ করে, একটা হচ্ছে সেরেটাস অ্যান্টেরিয়র নার্ভ আর না দুইটা মাসল করে, সেরেটাস অ্যান্টেরিয়র আর হচ্ছে ট্রাপিজিয়াস মাসল। এখন দেখেন সেরেটাস অ্যান্টেরিয়র কে সাপ্লাই লং থোরাসিক নার্ভ আর ট্রাপিজিয়াস মাসলকে সাপ্লাই দিচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ। এখন দেখেন এই যে উইং অফ স্ক্যাপুলা লং থোরাসিক নার্ভ, এই যে লং থোরাসিক নার্ভটা আমাদের এসে আমাদের ব্র্যাকিয়াল প্লেক্সাসের কোন কই থেকে আমাদের তৈরি হয় সেটা দেখেন অ্যারাইজ হয় আমাদের এই যে রুট অফ দ্য, এই যে রুট ব্র্যাকিয়াল যে রুট আছে রুট থেকে তৈরি হয়, যে C5 C6 C7, সেভেন থেকে, এই যে সেভেন থেকে আমাদের কি লং থোরাসিক নার্ভটা C5 থেকে C7 থেকে লং থোরাসিক নার্ভটা অ্যারাইজ হয়। তাহলে আমাকে অবশ্যই আমাকে এই কোশ্চেনটা আমাকে যদি বুঝতে হয় তাহলে আমাকে আগে উইনো স্ক্যাপুলা যে হয় এটা কোন কোন নার্ভের কোন কোন নার্ভ ড্যামেজের জন্য হয় সেটা আমাকে জানতে হবে। দেখেন এই কোশ্চেনটা এখানে এভাবে আসতে পারে, এখানে তো ম্যাস্টেকটমি দিয়ে আসছে কিন্তু এটা না দিয়ে এটাও দিতে পারে লিম্ফ নোড বায়োপসি ফ্রম এক্সিলা, এটা দিয়েও আসতে পারে, বা পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল অফ নেকে কোনো সার্জারি করতে গেলে আমাদের উইং অফ স্ক্যাপুলা হইতে পারে, লং থ্রাস্ট নার্ভ ইনজুরি হয়। এখন বা ফার্স্ট টিপ রিসেকশন করতে গেলেও কিন্তু আমাদের লং থ্রাস্ট নার্ভ ইনজুরি হয়। এখন এখানে কিন্তু উইং অফ স্ক্যাপুলা নাও দিতে পারে ডিরেক্টলি, আপনাকে বলতে পারে মিডিয়াল বর্ডার অফ স্ক্যাপুলা আনভিলি প্রমিনেন্ট, এই সিনারিও দিয়ে আসতে পারে, বা আর্ম ক্যান নট বি অ্যাবডাক্টেড বিয়ন্ড দ্য 90 ডিগ্রি। কারণ আর এই কথাটার মানে হয়েছে 90 ডিগ্রি পথ থেকে আর সে তার হাতটাকে আর্মকে অ্যাবডাক্ট করতে পারতেছে না। কারণ আমরা জানি কি সেরেটাস অ্যান্টেরিয়র ট্রাপিজিয়াস মাসেল আমাদের ফাংশন হয়েছে আর্মকে অ্যাবডাক্ট করে 90 থেকে 180 ডিগ্রি অ্যাবডাক্টটা করে আমাদের সেরেটাস অ্যান্টেরিয়র এবং ট্রাপিজিয়াস মাসেল। যদি এই সেরেটাস অ্যান্টেরিয়র ট্রাপিজিয়াস মাসেল যদি আমরা প্যারালাইজড হয়, আই মিন লং থ্রাসিক নার্ভ যদি আমাদের প্যারালাইজ, সেক্ষেত্রে আমাদের 90 ডিগ্রির উপরে আমাদের অ্যাবডাক্ট করতে পারে না। তাহলে আমাদের, তাহলে আমাদের অ্যান্সারটা পাইলাম কি তাহলে, রুট অফ দ্য ব্রাইকেল প্লেক্সাস। তাহলে আমাকে এভাবে বুঝে পড়তে হবে জিনিসটা। 5, আচ্ছা, 825-year-old athlete present with a single rib fracture after recent sports injury. What is the next step in management? তাহলে দেখেন এখানে আমাদের 5টা অপশন আছে। এখানে আমাদের যে কি পয়েন্ট হয়েছে আমাদেরকে, এই যে আমাদের এই যে 25, এই যে 25 এইটা কি পয়েন্ট, এটাকে আমাকে মাথায় রাখতে হবে। আমাদের একটা বলছে ইয়ং অ্যাডাল্ট, আর ওল্ড অ্যাথলেট প্রেজেন্ট উইথ এ সিঙ্গেল রিব ফ্র্যাকচার, এবং কি আপনাকে সিঙ্গেল রিব ফ্র্যাকচার এই জিনিসটা আপনাকে কি পয়েন্ট এটা মনে রাখতে হবে, আপনার এটা হাইলাইট করতে হবে। আফটার রিসেন্ট স্পোর্টস ইনজুরি হুইচ অফ দ্য নেক্সট স্টেপ ইন ম্যানেজমেন্ট। তাহলে অপশন আছে অ্যাডমিশন, অবজারভেশন, অ্যানালজেসিয়া, অ্যানালজেসিয়া এন্ড ডিসচার্জ, ইমিডিয়েট সার্জিক্যাল ইন্টারভেনশন, চেস্ট এক্সরে এন্ড ডিসচার্জ উইথ ফলো আপ, ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিক এন্ড অ্যাডমিশন ফর অবজারভেশন। তাহলে এখানে অ্যান্সারটা হয়েছে অ্যানালজেসিয়া এন্ড ডিসচার্জ। এখন এই অ্যান্সারটা কেন হলো, আমরা জানি এটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য এটিএলএস প্রটোকল, সেখানে যদি ইয়ং পেশেন্ট প্লাস সিঙ্গেল রিফ্লেক্সার উইদাউট কমপ্লিকেশন, তা আমাদের ম্যানেজমেন্ট হবে অ্যানালজেসিয়া এন্ড ডিসচার্জ। আর যদি এই 25 যদি ইয়ং অ্যাডাল্টের জায়গায় যদি বলতো আমাদের ওল্ডার পেশেন্ট বা অ্যাবভ 50 ইয়ার্স ওল্ড উইথ সিওপিডি এবং সিঙ্গেল রিফ্লেক্সার, সেই ক্ষেত্রে আমাদের হবে অ্যাডমিশন, অবজারভেশন, অ্যানালজেসিয়া ম্যানেজমেন্ট হবে। আর যদি ওল্ডার পেশেন্ট প্লাস সিঙ্গেল রিফ্লেক্সার
উইথ যদি কোনো কোমরবিডিটি থাকে, যেমন ডায়াবেটিস, সিওপিডি, অ্যাজমা পেশেন্ট থাকে, সেক্ষেত্রে আমাদের ম্যানেজমেন্ট প্ল্যানটা হবে অ্যাডমিশন, অবজারভেশন, অ্যানালজেসিয়া। এই কোশ্চেনটা প্রায় আসে, খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। প্রতি ডায়েটে এই কোশ্চেনগুলো, এই কোশ্চেনটাকে হয় ইয়ং অ্যাডাল্ট দিয়ে আসে, নাহলে ওল্ডার পেশেন্ট দিয়ে আসে। পেশেন্ট রাখতে হবে। আচ্ছা। দেখেন এই একটা কোশ্চেন, এই যে কিউবেটাল প্রসাদ একটা কোশ্চেন, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এবং এমআরসিএস এর প্রায় আসে এই কোশ্চেনটা। হোয়াট ইজ দ্য রিলেশন অফ দ্য ব্রাকিয়াল আর্টারি ইন দ্য কিউবিটাল পোষা? ব্রাকিয়াল আর্টারির সাথে আমার কিউবিটাল পোষার রিলেশনটা জানতে চাইছে। এখন তাহলে এটা জানতে হলে আমাকে কিউবিটাল পোষার কন্টেন্টটা জানতে হবে আসলে। কন্টেন্টটা জানলে তাহলে আমি অ্যান্সারটা দিতে পারবো ইজিলি। এখন দেখেন আমাদের এই যে আমি এই যে পিকচারটার মধ্যে আমি দিয়ে দিলাম, দেখেন এখানে কন্টেন্ট অফ কিউবিটাল পোষা মিডল টু লেটারাল। এখন মিডল না ব্রাকিয়াল আর্টারি, মিডলে থাকে মিডল নার্ভ, দেন ব্রাকিয়াল আর্টারি, দেন টেনর অফ বাইসেপস, রেডিয়াল নার্ভ। এটা আমরা মনে রাখতে পারি MBBR দিয়ে মনে রাখতে পারি আমরা। ফার্স্টে মিডলে থাকে মিডল নার্ভ, দেন ব্রাকিয়াল আর্টারি, দেন টেনর অফ বাইসেপস, দেন রেডিয়াল নার্ভ। দেখেন এখানে এখন অপশনগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। মিডিয়াল টু বাইসেপস টেন্ডন, এটাই অ্যান্সার। দেখেন লেটারাল টু বাইসেপস টেন্ডন, এটা কিন্তু ভুল। তারপরে মিডল টু আন্ডার নার্ভ, এটা ফলস। লেটারাল টু আন্ডার নার্ভ, এটা ফলস। সুপারফিশিয়াল টু মিডল নার্ভ। তো এই কোশ্চেনটা শুধু এই ডায়াগ্রামটা যদি মনে রাখতে পারি আমরা, তাহলে এটা খুবই ইজিলি অ্যান্সার করা যায়। এবং এই কোশ্চেনটা বারবার আসে, বারবার আসে, রিলেশনটা জানতে চায় কিবোর্ডের পোশাক। তো 7 নাম্বার কোশ্চেন দেখেন, when performing an ultrasound scan of the popliteal fossa to investigate a swelling, which of the following structure is the most superficial within the popliteal fossa? বলছে একটা কোশ্চেনটা ছিল কি, একটা সোয়েলিং আছে পপলিটেল পোষাতে, এখানে আল্ট্রাসাউন্ড করছে এবং মোস্ট সুপারফিশিয়াল কোন স্ট্রাকচার থাকে দেখা যায় আর কি আল্ট্রাসাউন্ডে। তাহলে দেখেন যদি আমরা, দেখেন এই কোশ্চেনটা অ্যান্সার যদি খুব ইজিলি পাওয়া যাবে যদি আমরা এটা দেখি, এই যে পপলিটেল পোষার যদি আমরা কন্টেন্ট দেখি, কি কি থাকে দেখেন পপলিটেল পোষা, এই যে এই পিকচারটা দেখলে দেখবেন মোস্ট সুপারফিশিয়াল থাকে কি আমাদের এই যে এই যে টিবিয়াল নার্ভ, দেন থেকে পপলিটেল নার্ভ, দেখানো হয়েছে পপলিটেল আর্টারি। তাহলে আমাদের তাহলে আল্ট্রাসাউন্ড স্ক্যানে মোস্ট সুপারফিশিয়াল স্ট্রাকচার হবে কি, তাহলে আমাদের টিবিয়াল নার্ভ হবে। তাহলে অ্যান্সারটা হবে কি টিবিয়াল নার্ভ। তাহলে আমাদেরকে এই পিকচারটা এই ছবিটা মনে রাখতে হবে আপনাকে, তাহলে এটা ইজিলি অ্যান্সার দেওয়া যাবে। তারপর দেখেন, an incision is made along the marked line between the lateral malleolus and Achilles tendon, Achilles। এখন এই কোশ্চেনটা একটা পিক্টোগ্রাম থাকে আর কি, একটা পিকচার দেওয়া ছিল এরকম, একটা মিডল লেটার মেরিওলাস এবং হচ্ছে টেন্ডো অ্যাকুলিসের মাঝখানে একটা মার্ক, ইনসিশন মার্ক দিয়ে বলছে এখানে দিয়ে। কোশ্চেনটা ছিল এরকম, হুইচ অফ দ্য ফলোইং নার্ভ ইজ মোস্ট লাইকলি টু বি ইনজুর্ড ডিউরিং দ্য প্রসিডিউর। দেখেন আমি এই ছবিতে এখানে দিয়ে দিচ্ছি, দেখেন এই যে লেটারাল মেরিওলাস, একটু মার্ক করে দেখা দিচ্ছি, এই যে এটা হচ্ছে লেটারাল মেরিওলাস আর টেন্ডো অ্যাকুলিস। এর এখানে একটা ইনসিশন মার্ক ছিল, বলছে কি মোস্ট ইনজুর নার্ভ কোনটা হইতে পারে, ইনজুর নার্ভ। দেখেন এই যে লেটারাল মেরিওলাস এবং টেন্ডোকুলিস মাঝখানে এই যে আমাদের সুরাল নার্ভটা থাকে, সুরাল নার্ভটা যায়, এই যে সুরাল নার্ভটা, সুরাল নার্ভটা, হ্যাঁ। তাহলে অ্যান্সার হবে সুরাল নার্ভ। হুম, দেখেন 9 নম্বর কোশ্চেন, এ 55-year-old female complain of leg pain while walking, which improve when walking uphill or while pushing a trolley. She also present with a positive carotid sign. Which, what is your provisional diagnosis? এইসব ক্লিনিক্যাল কোশ্চেন গুলার অ্যান্সার করার আগে আপনাকে কি পয়েন্ট গুলা হাইলাইট করতে হবে। এখানে সবগুলো কোশ্চেনে ক্লিনিক্যাল কোশ্চেনে একটা কি পয়েন্ট দেওয়া থাকে। দেখেন এখানে কি বলছে,
দেখেন এখানে আমি কি পয়েন্ট গুলো হাইলাইট করে দিচ্ছি। এই দেখেন কি বলছে, একটা 55 years old female complained of leg pain, এই যে leg pain while walking which improve when walking uphill and while pushing the trolley. She also present with a positive uh, cartwheel sign. What is the provisional? এখানে আমাদের কি পয়েন্ট হয়েছে আপনার leg pain while walking, which improve when walking uphill and while pushing a trolley. এটা হচ্ছে আমাদের কি পয়েন্ট। তাহলে দেখেন হোয়াট ইজ ইউর প্রভিশনাল ডায়াগনোসিস। এখানে দেখেন অপশন আছে কোনিক লিম্ব ইসকিমিয়া, disc prolapse, spinal stenosis, ankylosing spondylitis, spinal bifida syndrome। তো অ্যান্সারটা হচ্ছে আমাদের স্পাইনাল স্টেনোসিস। কেন এক্সপ্লেনেশনে দেখেন, the hallmark of spinal stenosis is a neurogenic claudication characterized by leg pain during walking, relieved by forward flexion of the spine, pushing or trolley or walking uphill। আর দেখেন এই যে আমার একটা আমি নিজে নোট করা লাকেন স্টোনস, দেখেন এখানে আমি দেখেন এটা বিভিন্ন কোশ্চেন ছিল এমন পেইন আফটার স্ট্যান্ডিং অর ওয়াকিং ফিউ মিনিটস, এটা থাকে একটা পেইন রিলিভ বাই সিটিং ডাউন বা স্কোয়াটিং অর লিনিং এগেইনস্ট এ ওয়াল টু ফ্লেক্স দ্য স্পাইন বা ওয়াকিং ডাউন ইজ মোর ট্রাবলসাম দেন গোয়িং আপহিল। এই কয়েকটা সিনারিও দিয়ে আমাদের এই কোশ্চেন গুলো আসে। তা আমাদেরকে কি পয়েন্ট গুলো মনে রাখতে হবে, এই যে মনে রাখতে হবে যে পেইনটা রিলিভ হয় যখন আমরা ওয়াকিং আপহিল বা ওয়াইল পুশিং এর ট্রলি, কারণ তখন আমাদের কি হয়, আমাদের স্পাইনাল যে ক্যানেল, যখন আমাদের স্পাইনটা ব্যান্ড হয় তখন কি আমাদের স্পাইনাল ক্যানেল ডায়ামিটারটা বাড়ে, তখন আমাদের কি পেইনটা রিলিভ হয়। এবং আমাদের যে স্পাইনাল নার্ভ আছে তার কম্প্রেশন হয় না, তখন কম্প্রেশনটা ডায়ামিটার যখন বাড়ে তখন কম্প্রেশনটা হয় না। এই যে আমাদের দেখো হোয়েন প্লেক্স দ্য স্পাইন দাস মিনিমাইজ দ্য স্পাইনাল ক্যানেল ক্যাপাসিটি, ম্যাক্সিমাইজ দিয়েছে স্পাইনাল ক্যানাল ক্যাপাসিটি, আমাদের স্পাইনাল ক্যানাল ক্যাপাসিটিটা বেড়ে যায়, তখন আমাদের পেনটা রিলিফ হয়। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। দেখেন 10 number question, a 52 years old man presented to the emergency department following a road traffic accident with multiple lower limb open fracture. While under observation he suddenly developed severe dyspnea, uh, tracheal deviation এবং reduced breath sound on one side of the chest. What is the most likely cause? এখানে আমাদের কি পয়েন্ট গুলো দেখতে হবে, এগুলো এই ক্লিনিক্যাল কোশ্চেন গুলো আমাদের কি পয়েন্ট গুলো দেখতে হবে আসলে। কি পয়েন্ট গুলো কি বলছে, এখানে কি পয়েন্ট দেখেন বলছে রোটারি ভ্যাকসিন হচ্ছে উইথ মাল্টিপল লোয়ার লিম্ব ওপেন ফ্র্যাকচার, এবং অন হোয়াইল আন্ডার অবজারভেশন হি সাডেনলি ডেভেলপ এ সিভিয়ার সিভিয়ার ডিসপ্নিয়া ট্রাকিয়াল ডেভিয়েশন, এই একটা হচ্ছে আমাদের কি পয়েন্ট এখানকার। দেন আমাদের দেখেন রিডিউস ব্রেথ সাউন্ড on one side of the chest. What is the most likely diagnosis? The option is fat embolism, tension pneumothorax, pulmonary contusion, cardiac tamponade. Answer tension pneumothorax। এখন দেখেন টেনশন নিউমোথরাক্স কেন, আমরা জানি কি টেনশন নিউমোথরাক্স ক্ষেত্রে আমাদের সাডেন অনসেট ডিসনিয়া হয়, ট্রাকিয়াল ডেভিয়েশন হয় অপোজিট সাইড, এবং রিডিউস ব্রেথ সাউন্ড, স্টোনিক সাজেস্ট হচ্ছে টেনশন নিউমোথরাক্স। এখন দেখেন কেন এখানে প্যাড এম্বলিজম হয় না, মানে আমরা তো জানি কি প্যাড এম্বলিজম হইতে একটা হিস্ট্রি থাকে, লং বোন ফ্র্যাকচার একটা হিস্ট্রি থাকে, এখানে কিন্তু লং বোন ফ্র্যাকচার একটা হিস্ট্রি আছে। কিন্তু দেখেন আমাদের প্যাড এম্বলিজম হইতে হলে কি কি ক্রাইটেরিয়া লাগে, history of long bone fracture, sign and symptom appear 1 to 3 days after injury, plus pulmonary insufficiency থাকবে, neurological symptom and petechial rash এবং thrombocytopenia থাকতে হবে প্যাটার্নবলিজম হতে হলে। আর কার্ডিয়াক টেম্পোরেট নয় কেন, দেখেন এখানে সেন্ট্রাল নরমালি কার্ডিয়াক টেম্পোরেট আমাদের কোনো ট্রাকিয়াল ডেভিয়েশন বা ব্রেথ সাউন্ড রিডিউস হয় না। কার্ডিয়াক টেম্পোরেটে কিছু আমাদের কার্ডিয়াল সাইন আছে, যেমন সেন্ট্রাল ব্রেন প্রেশার এলিভেটেড হয়, ডিক্রিজ আর্টেরিয়াল প্রেশার, ট্রাইকার্ডিয়া এবং মাফেল হার্ট সাউন্ড। এই যে এখানে আমি এই টেনশন নিউমোথোরাক্স প্লাস প্যাটার্নবলিজম এন্ড কার্ডিয়াক টেম্পোরেট থেকে প্রতিবারে কোশ্চেন থাকে, এমনকি আমার সময় টেনশন নিউমোথোরাক্স থেকে কোশ্চেন ছিল এবং কার্ডিয়াক টেম্পোরেট থেকে কোশ্চেন ছিল কিন্তু। তো
তাহলে এই তিনটা যে বললাম আমি, ফ্যাট এম্বলিজম, কার্ডিয়াক টেম্পোরাল এবং টেনশন নিউমোথোরাক্স, আপনি এখান থেকে একটা না একটা কোশ্চেন পাবেনই, প্রতিটাইতে থাকবে একটা না একটা কোশ্চেন। হম। আচ্ছা। এই যে এই একটা কোশ্চেন, আমাদের এই যে ভিজুয়াল ডিফেক্ট নিয়ে একটা কোশ্চেন, এখান থেকেও কোশ্চেন আসে, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। দেখেন এখানে কি বললো, এ 56-year-old lady, old man present with a headache and vomiting with deterioration over the last 2 weeks. On examination, he has papilledema. A CT scan shows a space occupying lesion in the right parietal lobe. He developed sudden homonymous hemianopia, which fast of the visual system to be affected. হুইচ, এখানে কোশ্চেনটা একটু ভুল আছে, হুইচ অফ দ্য ভিজুয়াল সিস্টেম টু বি এফেক্টেড, কোশ্চেনটা ছিল কি আমাদের এই যে রাইট প্যারাইটাল লোব, এখানে আমাদের কি পয়েন্ট একটু mark করতে হবে, সিটি স্ক্যান শোজ এ স্পেস অকুপাইং লেশন, এই যে স্পেস অকুপাইং লেশন ইন দ্য রাইট প্যারাইটাল লোব, এটা হচ্ছে আমাদের রিলেশন আছে আমাদের ভিজুয়াল সিস্টেমের কোন জায়গায় আমাদের ইফেক্ট করবে। দেখেন এখানে আছে লেন্স, অপটিক ক্যাজমা, অপটিক রেডিয়েশন, রেটিনা এবং কি সেকেন্ড ক্রেনিয়াল নার্ভ। এটা অ্যান্সারটা হবে অপটিক রেডিয়েশন। দেখেন এই ডায়াগ্রামটা একটু দেখেন, আমাদের এখানে দেখেন এটা হচ্ছে কি আমাদের এই যে এক নাম্বার হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে কি আমাদের অপটিক নার্ভ। হ্যাঁ এটা হচ্ছে অপটিক ক্যাজমা, অপটিক ট্রাক্ট, এটা হচ্ছে টেম্পোরাল, আর এটা হচ্ছে প্যারাইটাল। হ্যাঁ দেখেন, এখন দেখেন যদি আমাদের এখানে বলছি কোশ্চেন ছিল কি স্পেস অকুপাইং রিলেশন ইন দ্য রাইট প্যারাইটাল লোব। এখন দেখেন এই যে রাইট প্যারাইটাল লোবে যদি আমাদের কোন এই যে লোক একটা স্পেস অকুপাইং রিলেশন মানে টিউমার আছে, এখন তাহলে আমাদের কোন সিস্টেমকে এফেক্ট করবে, এই আমাদের অপটিক রেডিয়েশনকে এফেক্ট করবে। তখন আমাদের কি সিমটম পাবো, হোমিনিমাস কোয়াড্রানোপিয়া হয়। এখন দেখেন যদি আমাদের এই যে অপটিক নার্ভে যদি আমাদের ড্যামেজ হয়, অপটিক নার্ভ বা যদি এখানে ইফেক্ট করে, তাহলে আমাদের কি সমস্যা হবে, ইপসিলেটারাল, আমাদের কি ব্লাইন্ডনেস হবে। আর যদি অপটিক ক্যাজমাতে যদি কোনো প্রবলেম থাকে হয়, তাহলে আমাদের কি সিমটম কি হবে, তাহলে আমাদের বাইটেম্পোরাল হেমিওনোপিয়া। আর যদি অপটিক ট্র্যাক্টের যদি ড্যামেজ হয়, তাহলে আমাদের হবে কি হোমিনিমাস হোমিওনোপিয়া, কন্ট্রালেটারাল হোমিনিমাস হেমিওনোপিয়া হবে। ঠিক আছে, আর যদি টেম্পোরাল লোব বা প্যারাইটাল লোবে হয়, তাহলে আমাদের মেইনলি অপটিক রেডিয়েশনে সমস্যা, তাহলে আমাদের হোমিনিমাস কোয়াড্রানোপিয়া হবে। ঠিক আছে। এখন দেখেন, 12 number question, a 75 years old alcoholic presents with a back pain following a minor fall and is diagnosed with an osteoporotic crust fracture of the vertebra. What is the most likely electrolyte abnormality associated with this condition? তাহলে পেশেন্ট হয়েছে আমাদের কি অস্টিওপোরোটিক পেশেন্ট, এবং তার কি অস্টিওপোরোটিক ক্রাস্ট ফ্র্যাকচার অফ দ্য ভার্টিব্রা। হ্যাঁ, এখন তাহলে আমাদের ইলেকট্রো অ্যাবনর্মালিটি কি হবে, তাহলে আমরা জানি কি অস্টিওপোরোসিস বা অস্টিওপোরোটিক পেশেন্টের ক্ষেত্রে আমাদের এই যে ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটি, আমাদের ক্যালসিয়াম ফসফেট এবং অ্যালকালাইন ফসফেট নর্মাল থাকে, তাহলে আমাদের অ্যান্সারটা হবে কি আমাদের নর্মো ক্যালসিয়ামি হবে। স্যার এখন দেখ এলসুইট আর কয়েকটা ডিজিজ এই ডিজিজ গুলো আসে, যেমন অস্টোম্যালেশিয়া বা ফেজেট ডিজিজ। অস্টোম্যালেশিয়াতে বা ইলেকট্রোলাইট কি কি অ্যাবনর্মালিটি থাকে, বা ফেজেট ডিজিজে কি কি অ্যাবনর্মালিটি থাকে। আমাদের অস্টোম্যালেশিয়া দেখেন ক্যালসিয়াম লেভেল ডিক্রিজ হয়, ফসফেট লেভেল ডিক্রিজ এবং এএলপিটা ইনক্রিজ থাকে। আমাদের ফেজেট ডিজিজে ক্যালসিয়াম এবং ফসফেট লেভেল নর্মাল থাকে, এএলপিটা ইনক্রিজ হয়। ঠিক আছে, এই তিনটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ,
প্রতিবারে আমাদের সময় এই কোশ্চেনটা ছিল। আবার নেক্সট ডাইটে অস্টোমেলাইসিয়া দিয়ে আসতে পারে, প্রেজেডিস দিয়ে আসতে পারে। এই তিনটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন 13 নাম্বার কোশ্চেন, which structure is most likely to be damaged in the posterolateral approach of the knee for Vegas surgery in the popliteal fossa? এখন দেখেন এখানে বলছে আমাদের এই, আহ, উম, প- আহ, আমাদের হচ্ছে পোস্টুলেটের অ্যাপ্রোচ অফ নি ফর বেগাসিস সার্জারিতে পোস্টুলেটের অ্যাপ্রোচ করার সময় আমাদের কোন নার্ভটা ইনজুরি হইতে পারে, কোন স্ট্রাকচারটা ইনজুরি হয় সেটা বলছে। পোস্টিরিয়র অ্যাপ্রোচ অ্যাপ্রোচে যদি বেগাসিস সার্জারি করা হয় তাহলে পপলিটেল কোষে কোন স্ট্রাকচার ইনজুরি হতে পারে। এখন এই পিকচারটা দেখেন, আমাদের এই যে পপলিটেল কোষ, হ্যাঁ, পপলিটেল কোষের লেটারাল পোস্টিরিয়র থাকে কি আমাদের এই যে কমন পেরিনিয়াল নার্ভটা, এই যে আপনার কমন পেরিনিয়াল নার্ভ, এই যে দেখেন কমন পেরিনিয়াল নার্ভটা থাকে, এটা ইনজুরি হইতে পারে, এটা ইনজুরি হয়। আর যদি দেখেন এই কোশ্চেনটা আমাদের ডাইটে পোস্টুলেটারাল দেওয়া ছিল, গত ডাইটে কোশ্চেনটা ছিল পোস্টেরিয়র মিডিয়াল অ্যাপ্রোচ। পোস্টেরিয়র মিডিয়াল অ্যাপ্রোচে পোস্টেরিয়র মিডিয়াল অ্যাপ্রোচে যদি আমাদের সার্জারি করে বেগাসিস তাহলে আমাদের কোন স্ট্রাকচার ইনজুরি হতে পারে, সেক্ষেত্রে সেফানাস নার্ভ ইনজুরি হতে পারে। ঠিক আছে, তাই এই যে পপলিটের পোশাক কন্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রতিবারে আসে কোশ্চেন এই পপলিটের পোশাক থেকে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে কমন পেরিনিয়াল নার্ভ। ঠিক আছে, এই শুধু কি পয়েন্টটা মনে রাখবে, পোস্টিরিয়র লেটারাল অ্যাপ্রোচ বলছে নাকি পোস্টিরিয়র মিডিয়াল অ্যাপ্রোচ বলছে, এটা আপনাকে একটু মাথায় রাখতে হবে। দেখো লাস্ট কোশ্চেন এটা। ওকে, দেখেন এ পেশেন্ট প্রেজেন্ট উইথ ট্রমা টু দ্য লেগ near the neck of the fibula near the neck of the fibula along with uh, loss of sensation on the dorsum of the foot and lateral leg, loss of eversion এবং weak dorsiflexion. What is the likely cause of symptom? দেখেন লাইকলি কজ, এখন দেখেন এখানে কোশ্চেনটা ছিল আর কি, কোন আমাদের কোন নার্ভটা ইনজুরি হয়েছে এটা mainly। দেখেন এখানে আমাদের এই কি পয়েন্টটা দেখতে হবে, আমাদের এই একটা জিনিস মাথায় রাখতে হবে, নিকটা ফিবুলা ডরসাম অফ দ্য ফুটের সেন্সেশন লস এন্ড লেটার লেগ। ঠিক আছে, আর লস অফ ইভার্সন লস উইথ ডরসিফ্লেকশন। এখন আমাদের এই কোশ্চেনটার জন্য আমার দেখেন তাহলে অপশন অ্যান্সারটা হচ্ছে কমন পেরিনিয়াল নার্ভ। এখন দেখেন এক্সপ্লেনেশনটা দেখেন, কমন পেরিনিয়াল নার্ভ হুইচ wraps around the neck of the fibula is susceptible to injury in case of trauma to this area. Injury to this nerve can result in loss of sensation on the dorsum of the foot, lateral leg, as well as weakness in the dorsiflexion and eversion. ডরসিফ্লেকশনটা নর্মালি করে আমাদের ডিপ পেরিনিয়াল নার্ভ ইনভলভমেন্ট থাকে, আর ইভার্সনের ক্ষেত্রে সুপারফিসিয়াল পেরিনিয়াল নার্ভ ইনভলভমেন্ট থাকে। হ্যাঁ, হুইচ আর অল কনসিস্টেন্ট উইথ দ্য সিমটম ডিসক্রাইব। এখন আমাদের জন্য আপনি এই ছবিটা দেখতে হবে। দেখেন এই যে আমাদের এই যে নর্মালি আমাদের সায়াটিক নার্ভ থেকে, সায়াটিক নার্ভটা আমাদের পপলিটিভেশন এফেক্সে এসে আমাদের দুটা ডিভিশন হয়, দুটা ব্রাঞ্চ হয়, একটা টিবিয়াল নার্ভ আর একটা কমন পেরিনিয়াল নার্ভটা। এবং কমন পেরিনিয়াল নার্ভটা নেক অফ দা ফিবুলা, ওখানে এসে দুটা ব্রাঞ্চ দেয়, একটা হচ্ছে ডিপ পেরিনিয়াল নার্ভ আর একটা সুপারফিসিয়াল পেরিনিয়াল নার্ভ। এই যে আমাদের এই যে ডিপ পেরিনিয়াল নার্ভটা সাপ্লাই দিয়েছে টিবিয়ালিস অ্যান্টেরিয়র, এক্সটার্নাল হেলসিস লঙ্গাস এবং এক্সটেন্সর ডিজিটাল লঙ্গাস এবং পেরিনিয়াস টার্সাস। আর সুপারফিসিয়াল নার্ভটা সাপ্লাইতে আমাদের এসে পেরিনিয়াস লঙ্গাস পেরিনিয়াস বেবিসকে, আই মিন এসে পেরিনিয়াস লঙ্গাস পেরিনিয়াস বেবিসটাকে ইভার্সন করে।
তাহলে ইভার্সনটা করে আমাদের সুপারফিশিয়াল পেরিনিয়াল নার্ভ। আর এই যে এই মাসল, এই যে টিবিয়ালিস অ্যান্টেরিয়র, এক্সটেন্সিয়ালিস লঙ্গাস, এক্সটেন্সিয়ালিস লঙ্গাস, পেরিয়াস টার্সাস, এটা করে ডর্সিফ্লেকশন করে। তো ডর্সিফ্লেকশন করে আমাদের ডিপ পেরিনিয়াল নার্ভ। আর ইনভার্সন, ইনভার্সন করে টিবিয়ালিস অ্যান্টেরিয়র আর টিবিয়ালিস পোস্টেরিয়র। হ্যাঁ, তাহলে টিবিয়ালিস অ্যান্টেরিয়রটা করে আমাদের তাহলে আমাদের ইনভার্সন বোথ নার্ভ, ডিপ পেরিনিয়াল নার্ভ এবং এবং টিবিয়াল নার্ভ দুইটাই করে। ঠিক আছে। এখন দেখেন সেন্সরি সাপ্লাই অফ দ্য লোয়ার লিম্ব। সেন্সরি সাপ্লাই দেখেন আমাদের এই যে ডরসাম অফ দ্য ফুট এবং অ্যান্টিরিয়র লেটারাল, এই যে অ্যান্টিরিয়র লেটারাতে আমাদের হয়েছে সুপারফিশিয়াল পেরিনিয়াল নার্ভ, এক্সেপ্ট হয়েছে আমাদের এই যে পাস্ট এই যে ওয়েভ স্পেস, এই ওয়েভ স্পেসটাইতে আমাদের কি ডিপ পেরিনিয়াল নার্ভ, এবং হচ্ছে এই লেটারালিতে সুরাল নার্ভ। আর এই যে অ্যান্টিরিয়র মিডিয়াল এবং এই লেটারালি অফ দ্য আপ টু হচ্ছে মেটাটার্সাল, এটা সাপ্লাইতে সেপারানাস নার্ভ দেয়। ঠিক আছে। এই পিকচারটা একটু মাথায় রাখতে হবে, এই ছবিটা একটু মাথায় রাখতে হবে। হুম, তাহলে অ্যান্সারটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। নার্ভ থেকে কোশ্চেন আসবে। নার্ভ দিয়ে আপনার আপার লিম্বের যে নার্ভ গুলো আছে আপনার ওখানে রেডিয়াল নার্ভ, মিডিয়াল নার্ভ থেকে, আলার নার্ভ থেকে কোশ্চেন আসে। লোয়ার লিম্বের নার্ভ থেকে, নার্ভ আর এই নার্ভ ইনজুরি হলে কি কি হয় এখান থেকে প্রতিবারে কোশ্চেন থাকে। ঠিক আছে। আর আজকে শেষ কোশ্চেন, এটাই শেষ ছিল কোশ্চেন। থ্যাংক ইউ। আর আমার কিছু এমআরসিএস পার্টে পাস করার জন্য আপনাকে ফার্স্ট অফ অল আপনার কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। কনসেপ্ট ক্লিয়ার রেখে যদি আপনি পড়াশোনা করেন, পাস করা ইজি, খুবই ইজি, এবং আপনি সহজে ওভারকাম করতে পারবেন। ফার্স্ট অফ অল আপনাকে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। যে কোনো টপিকটা পড়েন, কনসেপ্ট ক্লিয়ার করে পড়বেন। আর যারা সামনের জানুয়ারিতে আপনারা পরীক্ষা দিবেন, জানুয়ারি ডাইটে, 25 জানুয়ারি ডাইটে যারা পরীক্ষা দিবেন, তারা এখন থেকে অনলি রিকল রিকল পড়বেন। রিকলের বিকল্প কিছু নাই। যারা যত বেশি রিকল কনসেপ্ট ক্লিয়ার করে পড়বে তাদের চান্স পাওয়ার পসিবিলিটি খুবই বেশি। ঠিক আছে। এখন রিকল ছাড়া অন্য কিছু পড়বেন না, রিকল পড়বেন। রিকলটা যদি কেউ খুবই ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করে পড়াশোনা করে, তাহলে তার চান্স হবেই, ইনশাল্লাহ চান্স হবে। কেন আমি লাস্ট 1 মাস আমি শুধু রিকল পড়ছি এবং রিকল বেস পড়াশোনা করছিলাম আমি 1 মাস, এবং খুব কনসেপ্ট ক্লিয়ার করে রিকলটা পড়ছি। ইনশাল্লাহ আমার তো পাস হয়েছে। যারা রিকল ঠিকভাবে পড়বে আশা করি সবারই পাস হবে ইনশাল্লাহ। ঠিক আছে, সবার জন্য শুভকামনা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।